সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। আমাদের অতিথি আজ দস্তগীর জাহাঙ্গীর, সাংবাদিক, ওয়াশিংটনে থাকেন। খুবই পরিচিত একটা নাম, পরিচিত একটা মুখ। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এই যে নানা ক্রান্তিকাল এখনো চলছে, যেটা ওয়াশিংটনের স্টেট ডিপার্টমেন্টে আমাদের সব সাংবাদিক ব্রিফিং এ যেতেন, দস্তগীর জাহাঙ্গীর তাদের একজন। এখনো যাচ্ছেন। তার সহকর্মী অনেকে পুরস্কৃত হয়ে বিভিন্ন জায়গায় চলে গিয়েছেন, কিন্তু তিনি এখনো যাচ্ছেন সেখানে। আপনাকে শুভেচ্ছা জাহাঙ্গীর ভাই, কেমন আছেন আপনি? বারি ভাই, অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা অস্ট্রেলিয়াতে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে এভাবে আপনার বাড়ির কথায়, বাড়ির খবরে আমাকে নিয়ে আসার জন্য ধন্যবাদ আপনাকে। বাড়ির খবরটা আসলে নামকরণটা হচ্ছে, আমাদের সবার তো বাড়ি হচ্ছে বাংলাদেশ। জি আমাদের সবার ফজলুর বাড়ির বাড়ির খবর, জি বাংলাদেশের খবর মূলত আর কি। আমরা বিভিন্ন দেশে আছি, কিন্তু টার্গেট অডিয়েন্স আমাদের বাংলাদেশ, জি আমাদের বাঙালি সেখান থেকে আর জি কি। আচ্ছা দস্তগীর, আপনার সাথে শুরুতেই একটা অন্যরকম দিয়ে শুরু করি আমরা। আপনার সাংবাদিকতায় সেই জায়গায় যাচ্ছেন, যাওয়া শুরু করেন যেখানে বাংলাদেশের বা সারা পৃথিবীর সাংবাদিকদের বড় একটা টার্গেট, স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং এ যাওয়াটা। এটা কিভাবে আপনার শুরু হলো এবং সেটা কিভাবে আপনি এনজয় করেন আপনি? অসংখ্য ধন্যবাদ। বারি ভাই, আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, বলবো নিমন্ত্রণ। আপনি আমার বাসায় থাকবেন, আমরা দুজন মিলে হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্ট, পেন্টাগনের যে ব্রিফিং গুলো হয় সেখানে আমরা একসাথে যাব। বিষয়টা হলো যে ওয়াশিংটন ডিসি পৃথিবীর সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দু। এখানে পৃথিবীর সকল দেশের এম্বাসি রয়েছে। যে সকলগুলো এখনো স্বাধীন দেশ না, কিন্তু তারা স্বাধীনতা চায়, এরকম রিপ্রেজেন্টেশন এখানে রয়েছে। এখান থেকেই পৃথিবীর বিভিন্ন রাজনৈতিক পরিবর্তন, সামাজিক আন্দোলন সমস্ত কিছুই নিয়ন্ত্রণ করা হয় বলে আমরা সকলেই জানি বা বুঝি। যদিও আমেরিকান প্রশাসন আমাদের এই সকল প্রশ্নের উত্তর দেয় না। একজন সাংবাদিকের জন্য অবশ্যই ওয়াশিংটন ডিসিতে বসে সাংবাদিকতা, স্পেশালি স্টেট ডিপার্টমেন্ট বা হোয়াইট হাউস থেকে রিপ্রেজেন্ট করা, তাদের আমার মনে হয় কেরিয়ারের সর্বোচ্চ চাওয়া হতে পারে। কিন্তু বিষয়টা যদি অন্যদিকে দেখুন, তাহলে আমাদের চেয়ে অনেক বড় বেশি পরিশ্রম করেন যারা মাঠে ঘাটে সংবাদ নিয়ে, এবং বাংলাদেশের মতো অস্থির পরিস্থিতিতে, গাজার মতন যুদ্ধ অবস্থায়, অথবা অন্যান্য জায়গায় যেখানে বলবো মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে, সেখান থেকে সাংবাদিকতা করছেন, আমাদেরকে তথ্য সরবরাহ করছেন। আমরা অনেকটা বলতে পারেন খুব সিকিউর জায়গা থেকে এই প্রশ্নগুলো করি, কিন্তু আসলে আমরা এমন জায়গায় প্রশ্ন করি যেটা পৃথিবীর বিভিন্ন দেশের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং সেখানে গিয়ে প্রশ্ন করা এবং এই সেখানে পৌঁছানোর যে উপায়, সেটা আসলে একটি লং প্রসিডিউর। আমি আপনার মাধ্যমে ভবিষ্যতে কোনো এক সময় এই বিষয়ে আরো বিস্তারিতভাবে কি করে সেই জায়গায় পৌঁছানো যায় বলবো। তবে সেখানে আমি এটা একদম খুব সহজভাবে বারি ভাই আপনাকে বলতে চাই। আমি স্কুল কলেজ জীবন থেকেই নির্ভীক কথা বলতে জানতাম। এখনো কোনো জায়গায় কথা বলতে ভয় পাই না। কিন্তু বিশ্বাস করুন, আজও সেখানে যেখানে আমরা প্রেস ব্রিফিং হয়, সেই সকল জায়গায় সত্যি আমরা অন্ততপক্ষে আমি এখনো নিজকে নিজের মতন করে করতে পারি না। কারণ যেকোনো শব্দে বা যেকোনো উচ্চারণে আমি যদি কোনো একটা ভুল প্রশ্ন করি, সেটা নিয়ে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি হয়ে যেতে পারে, এবং সেটার জন্য অনেক পড়াশোনা করার প্রয়োজন, নিজকে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন, এবং তথ্যগত বা শব্দগত বা কোনো ধরনের যাতে বিভ্রান্তি না ঘটে সেটার জন্য সচেতন থাকতে হয়। তাই অনেক সময় সহজভাবে সমস্ত কিছু প্রশ্নটা আমার তৈরি করা, আমি নিজে জিজ্ঞেস করব, তারপরে হলে আমার স্ক্রিনের সামনে, ল্যাপটপের সামনে থাকে, তারপরেও গলা কাঁপে। এটা আমি লক্ষ্য করে দেখেছি। এটাই বলতে চাচ্ছি যে এটা খুব একটা হাই প্রেশারের জায়গা, কারণ আপনাকে সারা পৃথিবী অনলাইনে লাইভে দেখতে পাচ্ছে হোয়াট ইউ আর ডুইং।
এবার যে বাংলাদেশে বিশেষ একটা সময়ে আপনি যখন নিয়মিত ব্রিফিং এ যেতেন, সেখানে আরো যারা থাকতেন, স্পষ্ট একটা বিভাজন সেখানেও আমরা দেখতাম। দুটা পক্ষের প্রতিনিধিত্ব করতেন আপনারা। এই বিষয়টা আপনাকে কিরকম আন্দোলিত করতো অথবা বিব্রত করতো? অসংখ্য ধন্যবাদ। এই বিষয়টা নিয়ে আমার আসলে কোনো এক সময়ে বড় করে আম প্রচার বা লেখারও ইচ্ছা ছিল বা আছে। বিষয়টা বিব্রতকর আমার ব্যক্তিগত পর্যায়ের বিব্রতকরের চেয়ে আমি মনে করছি যে আম মুখপাত্র ম্যাথিউ মিলার বা যারাই সেখানে আমাদের ব্রিফ করতেন, তাদেরকে বিব্রতকর করত বিশেষভাবে। কারণ আমি ম্যাথিউ মিলারের কথাই বলব, তিনি বার ২ ১ আমাদেরকে মেনশন করে বলেছেন যে, "আমি আমি এখানে আপনাদের কথার মাধ্যমে বুঝতে পারি যে আপনারা আমাকে বাংলাদেশের রাজনীতির ভিতরে নিয়ে আসতে চাচ্ছেন, মিশাতে চাচ্ছেন, রং লাগাতে চাচ্ছেন। কিন্তু আমি সেটা করব না। আপনারা একজন আরেকজনের কলিগ।" তাতে করে আমার মনে হতো সে আমাদেরকেই আসলে তাকে আমরা বিব্রত করছি। আ স্পেশালি যখন বাংলাদেশের কোনো এক গ্রামের কোনো এক কৃষক হয়তোবা আম পিটার হাস বা সামবডি আমেরিকার কাউকে নিয়ে কোনো মন্তব্য করল, সেই মন্তব্য কোনো পত্রিকায় আসেনি। কিন্তু সেটা এই সাংবাদিক যিনি সেখানে উপস্থিত থাকতেন, তিনি এটা বিচার হিসাবে প্রতিনিয়ত প্রতিদিন বিচার হিসাবে যে অমুক জায়গায় বলা হয়েছে আমেরিকাকে বা এই করবে, সেই করবে। তখন তারা হেসে দিত, অনেকটাই হেসে দিত। এই বিব্রতকর পরিস্থিতিতে আমি পড়তাম। আমি যে বিষয়টা সবসময় পড়াশোনা করে এখনো পর্যন্ত সবসময় করি, যাতে করে কোনো ক্রমেই সেটা এরকম বিব্রতকর না হয়ে পড়ে যে কোনো দলের পক্ষে সেটা হচ্ছে। আমি আবারও বলি বারি ভাই, আমরা যদি সাংবাদিকেরা কোনোদিন বলি যে আমরা নিরপেক্ষ, এই কথাটার অন্য অর্থ হয়। নিরপেক্ষ কোনো সাংবাদিকতা আমি দস্তগীর জাহাঙ্গীরের কাছে নেই। আমি হলো প্রত্যেক সাংবাদিক সত্যবাদী হতে হবে। সত্যের সন্ধান করতে হবে। সে সত্যটা যদি তোমার বিরুদ্ধেও যায় এবং এটা যদি আমার প্রতিপক্ষের পক্ষেও যায়, তাহলেও সত্য বলতে হবে, সত্য কথাটা বের করতে হবে। আমি উস্কানি দিয়ে শুধু একটি পক্ষের জন্য কথা বের করে আনা, সেটার পক্ষে আমি ছিলাম না। তাই যখন বাংলাদেশে সরকার দ্বারা কোনো কোনো কিছু এমন ঘটলো যেটা আসলেই আমরা বাইরের পৃথিবীর কাছে এটা প্রতীয়মান হবে যে সরকার সেখানে আসলে বাধা দিচ্ছে না, সঠিকভাবে কাজ করছে না, সেটা নিয়ে যেমন প্রশ্ন করতাম, ঠিক একইভাবে যখন কানাডিয়ান এক হাইকোর্ট বলল যে বাংলাদেশের একটি রাজনৈতিক দল কে তারা বলল যে এই রাজনৈতিক দলকে আমরা সন্ত্রাসবাদী মনে করি বলে আমরা এই দলের একজন মেম্বার যিনি এই দেশে রাজনৈতিক আশ্রয় চাচ্ছেন কানাডায়, তাই আমরা সেটাকে অনুমোদন করলাম না। সেটা আমি রেফার করে বললাম যে কানাডিয়ান হাইকোর্ট যদি এটা বলে থাকে তাতে যুক্তরাষ্ট্রের অবস্থান কি পরিষ্কার করার জন্য। তাতে করে আমাকে অনেকে অনেক বাজে কথা বলার চেষ্টা করলো, কিন্তু আমি সেখানে সঠিক ছিলাম এই জন্য, কারণ একটি একটি উচ্চ আদালত একটি রাজনৈতিক দলকে বলছে যে তারা সন্ত্রাসী সংগঠন, এটা তো আমার কথা নয়। আমি বলছি আমেরিকা এটার পক্ষে বলছে না বিপক্ষে বলছে। ধন্যবাদ বারি ভাই। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্রের উচ্চারণে আপনার কি মনে হতো তারা এটা পরিবর্তনের পক্ষে কাজ করছেন? আপনাকে এই প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। এটা খুব ইম্পোর্টেন্ট। এইজন্যই বোধহয় আপনি ১ম থেকে জিজ্ঞেস করেছিলেন যে আমরা যখন সেখানে ফিজিক্যালি থাকি এই জায়গাটায় আমরা কি ফিল করি, সেখানের অবস্থান কি? হ্যাঁ, ব্যক্তিগতভাবে আপনি যখন একদম সম্মুখে বা উপস্থিত থেকে কথাগুলো জিজ্ঞেস করবেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, কথার ভাব, আপনি যখন প্রশ্ন করেন তখন কিভাবে উনি তাকাচ্ছেন, উনার মুখের অবয়ব সমস্ত কিছু দিয়ে আমরা কিন্তু বুঝতে পারি যে উনি বিরক্ত হচ্ছেন নাকি উনি প্রস্তুতি নিয়েছেন। আমার দীর্ঘ এই ৩ বৎসরের অভিজ্ঞতায় আমি বলব যে বাংলাদেশে প্রাক নির্বাচনে, বাংলাদেশে গত যে নির্বাচন হলো তার পূর্বেই আমি বুঝতে পারছিলাম যে কোনো একটা বড় কিছু ঘটার সম্ভাবনা আছে। এবং আমি চেষ্টা করেছিলাম যে আমার বিভিন্ন লেখায় বা বিভিন্ন উপস্থাপনায় এটা মেনশন করার জন্যে যে বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্কের একটি বড় অবনতি হওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে।
আমি প্রায়ই লক্ষ্য করেছি একটি বিষয়, এটা আমি অনুযোগ করছি না, কোনোভাবেই অনুযোগ করছি না, অভিযোগও করছি না। সেটা হলো আমার লক্ষ্য ছিল যে বাংলাদেশের যেকোনো বিষয় যেটা তৎকালীন সরকারের বিরুদ্ধে যাচ্ছে, আমার কাছে অন্ততপক্ষে, সেটার তারা একদম পরিষ্কারভাবে উত্তর দেওয়ার চেষ্টা করছেন, যেকোনো মুখপাত্র সেখানে থাকুক না কেন। এবং দেখা গেছে যে ওনারা প্রায় মুখস্থই বলছেন। আর আমার প্রশ্নের প্রায়ই দেখা গেল যে হ্যাঁ, আমি এই প্রশ্নটি সম্বন্ধে এই মুহূর্তে আমার কাছে কোনো উত্তর নেই। আমি এটা নিলাম, আপনাকে পরে জানানো হবে বলে আমাকে ইমেইলে উত্তর দেওয়া হয়েছে অনেকবার। এটা একটা বিষয়। আর অনেক গুঞ্জন যেটা আমরা উপস্থিত থাকলে শুনি, সেসবগুলো তো অফ দ্য রেকর্ড। সেসবগুলো আমি এই আলাপে ডিসক্লোজ না করে কোনো ভবিষ্যতের কোনো বইতে প্রকাশ করব। কারণ সত্যি আমাদের একটি বিষয় রয়েছে যে কিছু বিষয় অন দ্য রেকর্ড অ্যান্ড অফ দ্য রেকর্ড। অফ দ্য রেকর্ড আপনি ফিজিক্যালি উপস্থিত অনেক কথা, শব্দ আমরা শুনতে পাই, যেসবগুলো আসলে ডিসক্লোজ করা ঠিক হবে না। গত আন্দোলনের সমন্বয়কদের একজন সাম্প্রতিককালে তার একটা ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে স্টেট ডিপার্টমেন্টে ব্রিফিং এ যেতেন এমন একজন সাংবাদিকের মাধ্যমে তাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক স্থাপিত হয়। সাংবাদিক পরিবর্তনের নেপথ্যে কাজ করছিলেন। আমি এই বিষয়টা আপনার কাছ থেকে শুনলাম। আমি হয়তোবা ওভারলুক করেছি, কারণ আমি আপ টু ডেট থাকি এই বিষয়গুলো নিয়ে, যেই সংবাদটা আপনি বলেন। অবশ্যই এটা আমি বলবো যে আমি না শুনলেও এটা সম্পূর্ণভাবেই আমি মনে করি আমার অবস্থা, আমি যেহেতু সেখানে ফিজিক্যালি ছিলাম, ডক্টর ইউনূসের সাথে যোগাযোগ কেন, অনেক বিষয়গুলোই সে সেখান থেকে অনেকটাই বিদেশি এজেন্ট হিসাবে, আবারও বলি বিদেশি এজেন্ট হিসাবে সে সেখান থেকে মনে হয় কানেক্ট করতে, এবং এই কথাটা আমি বিশ্বাস করি। আরেকটা বিষয় এখানে বলে রাখা ভালো, আপনি যদি আমেরিকাতে সাংবাদিকতার নামে বিদেশি এজেন্ট হিসাবে কাজ করেন, বিদেশি এজেন্টের একটা ডেফিনেশন আছে, সেটা অন্যদিন ব্যাখ্যা করা যাবে। বিদেশি এজেন্ট হলে আপনাকে এখানে আবার অন্যভাবে রেজিস্ট্রেশন করতে হবে যে আপনি ওই দেশের পক্ষে এই দেশের পলিসি মেকারদেরকে ইনফ্লুয়েন্স করছেন। এটা কিন্তু আমার কাজ নয়, আমি পলিসি মেকারদেরকে ইনফ্লুয়েন্স করছি না, আমি পলিসি মেকারদেরকে প্রশ্ন করছি। এখন পলিসি মেকারদের সাথে যদি বিদেশি কাউকে কোনো তথ্য পাচার করে সংযুক্তি করে দেয়, এটাকে এই দেশের আইনে, যেটা ট্রাম্প বারবার বলেছেন যে এখানে যারা বিদেশি সাংবাদিকতায় বিদেশের এজেন্ট হিসেবে কাজ করবেন তারা রেজিস্ট্রেশন করুন, না হলে আপনারা বিপদে পড়বেন। কিন্তু সেটাই সে করেছে, এবং সেটা নিয়ে আরো একটা ঘটনা আছে, হয়তোবা কোনোদিন বলা হবে যদি আজকের সুযোগ না হয়। আমি এটা বিশ্বাস করি আপনার যে উত্থাপন করলেন এমন সংবাদের উপর। এবং যেহেতু সমন্বয়কেরা এখন তাদের কোনো কথাই তারা আর রাখতে পারছে না, এমনকি সমন্বয়কদের যে মহাসমন্বয়ক, আমাকে ইউরোপিয়ান বহু সাংবাদিকেরা আমাকে অনুরোধ করেছেন যে আপনি আর ওনার নামের আগে ডক্টর আর ইউনূস বলবেন না, ওনারা কিন্তু বাংলাদেশি বংশোদ্ভূত নয়, ওনারা ইউরোপিয়ান। এবং আমার বন্ধু তারা বলছেন আমরা বিশ্বাস করতাম এই ব্যক্তিটাকে, যে একটা যে আমাকে তারা বলতো যে ডক্টর ইউনূস হি ইজ এ গুড ম্যান, গিভ হিম টাইম। কিন্তু এখন তারাই প্রতিদিন প্রতিবাদ লিখে শেয়ার করে এবং বিভিন্ন জায়গায় চিঠি পাঠায়, যেসবগুলো আমার সাথে শেয়ার করে। অতএব ডক্টর ইউনূস নিজে এই সমন্বয়কদের সমন্বয়ক, উনিও কিন্তু কথাটা রক্ষা করতে পারেন নাই। উনি বলেই দিয়েছেন যে মেটিকুলাসলি ডিজাইনড এই ষড়যন্ত্র। অতএব এটা ডক্টর ইউনূসকে তারা এখন কি বলে? তাদের সকলের প্রথম প্রেম ভেঙে গেল, তারপর কিছুদিন আমার সাথে খুব যোগাযোগ করতে থাকলো। তারা এর ভিতরে একটা নেটওয়ার্ক তৈরি হতে থাকলো যে ডক্টর ইউনূস আসলে কি করছেন। তারপর একদিন হঠাৎ করে একজন আমাকে ফোন করলেন যে আমি তো গত সপ্তাহে তোমার সাথে কথা বলে আমার মনে হলো যে আমার বাংলাদেশে তো বহুবার গিয়েছি, বাংলাদেশ তো একটা দুর্দান্ত বলবো যে উন্মুক্ত দেশের মতন দেশ, যেখানে আমরা বিদেশিরা খুব সম্মানিত বোধ করি। এবং সেখানে আমি ডক্টর ইউনূসের তো 5 বার আমি ইন্টারভিউ করেছি, ডক্টর ইউনূসকে আমরা তো সম্মান করি, কি হচ্ছে আমি ফিজিক্যালি গিয়ে দেখে আসব। এবং উনি ফিজিক্যালি গিয়ে ফিরে এসে প্রথমেই ওনার বাংলাদেশের উপর বিবরণ লেখে বাংলাদেশের
সিনিয়র একদম প্রথম সারির দুইটি পত্রিকার কাছে উনি পাঠান, যাদের এডিটররাও তার বন্ধু। তারা তার সাথে কোনো কমিউনিকেট করে নেই। থার্ড একজন শুধু বলছে, আমাদের দ্বারা এরকম কোনো কিছুই এখন প্রকাশ করা সম্ভব নয়, আমরা হত্যা মামলার আসামি হব। তখন তাদের কেউ বা কুতুব সূত্রে সে আমার কে ফোন করে বলে যে, তুমি কি আমার ইন্টারভিউ নিবে, বা আমার আমি তো বাংলাদেশ সম্বন্ধে বলতে চাই যেটা বাংলাদেশে প্রচার হচ্ছে না। এবং আমি তখন দি ভয়েসে ওনার ইন্টারভিউ নিই এবং ওনার লেখা ছাপাই, যেটা বাংলাদেশের এটা আমাদের দি ভয়েসের রেফারেন্স দিয়ে বিভিন্ন পত্রিকায় পরে ছাপানো হয়। অতএব তাদের কাছে ডক্টর ইউনুস আর সেই ডক্টর ইউনুস নেই। হয়তোবা ডক্টর ইউনুস এখনো বুঝতে পারছেন না, বাট ইউনুস নিজেই নিজের যে যে সম্মান, পৃথিবীতে যে মর্যাদা ছিল, আমি স্পেশালি ইউরোপের কথা বলবো, আর আমেরিকাতে তো এই মুহূর্তে প্রায় শূন্য পর্যায়ে, অতএব উনি সেটা হারাচ্ছেন। এটি কি বাংলাদেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেগুলো ঘটছে, এর কারণে হতে পারে? আপনাকে বলছি যে ডক্টর ইউনুস হলেন বাংলাদেশের বর্তমান, এটা লিগাল আর ইলিগালের বিষয় নয়, বিষয়টা হলো যে বাংলাদেশের প্রশাসনের প্রধান ব্যক্তি ডক্টর ইউনুস। আর সেই দেশে এখন হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সেই দেশে প্রতি মিনিটে বলছি আমি, গত প্রায় 48 ঘন্টার বা 72 ঘন্টার সংবাদে প্রতি মিনিটে রেপ হচ্ছে, খুন হচ্ছে, হত্যা হচ্ছে, যেসবগুলো খালে বিলে জলে পাওয়া যাচ্ছে, এবং মানুষকে ওপেন খুন করা হচ্ছে, ডাকাতি হচ্ছে। এই বিষয়গুলো যেই করে থাকুক না কেন, এই ঘটনার নিয়ন্ত্রণের দায়িত্ব এই সরকারের, যে সরকার যে কোনো ভাবেই তারা ক্ষমতায় আসেন। অতএব এটা ডক্টর ইউনুসেরই সবচেয়ে বেশি। কে চিনে ডক্টর ইউনুস ছাড়া অন্যদেরকে? কাউকেই তো কারোর নামেও চিনে না। সো ডক্টর ইউনুস নিজকে অনেকটাই এমন জায়গায় নিয়ে যাচ্ছেন যে, যদি নোবেল ফিরিয়ে নেওয়ার কোনো যেটাকে বলে নিয়ম থাকতো, আমি পড়াশোনা করে জেনেই বলছি যে নোবেলকে ফিরিয়ে নেওয়ার উপায় নেই। কারণ এটার আদি থেকে, শুরু থেকেই বলা হয়েছিল যে নোবেল যদি কাউকে দেওয়া হয় প্রাইজ, তখন আবার যদি তার কাছ থেকে ফিরিয়ে নেওয়া হয় তাহলে এটার মর্যাদা থাকবে না, তাহলে আমরা ভুল করছি, আমরা এমন মানুষকেই দেব যেটা আর ফিরিয়ে নেওয়া যায় না। তবে নোবেল কমিটি ইতিমধ্যে ডক্টর ইউনুস সম্বন্ধে খুব সন্ত্রস্ত, তাকে চেষ্টা করা হচ্ছে যে বিভিন্নভাবে বোঝানোর জন্য যে এটা আপনার কাজ নয়, আপনি শান্তির দূত, আপনি দেশ পরিচালনা আপনার কাজ নয়। এই জন্যে ইউনুস বাংলাদেশ সরকারের পয়সায়, বাংলাদেশে উনি অস্থায়ী একটি গভর্নমেন্ট, সেটা না করে উনি প্রতি সপ্তাহে প্রতি মাসেই বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এবং আমাদের ইউরোপীয় সাংবাদিকরা এখন শব্দটা টিটকারি বললাম, সরি, টিটকারি মূলক ভাবে আমাকে ছবি পাঠিয়ে বলে, দেখুন উনি টুথপেস্টের অনেকটা টুথপেস্টের অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য কারোর সাথে হ্যান্ডশেক করে, জোর করে হ্যান্ডশেক করে হাসি দিয়ে বেড়াচ্ছেন। এটা ওনাকে রক্ষা করার, কিন্তু শেষকুল রক্ষা না হওয়ারই কথা। আপনার বক্তব্যে একটা বিষয়ে ধারণা পাওয়া গেল, বা বাংলাদেশ অনলাইনে আমরা দেখছি কেউ কেউ তৎপর নোবেল কমিটির কাছে পিটিশন করা, তার নোবেলটা ফিরিয়ে নেবার জন্য। এটা সম্ভব না তাহলে? আমি যতটুকু জানলাম, শুনলাম, এবং আমার সহকর্মীরা যারা সুইজারল্যান্ডে, কানাডায় এবং জার্মানিতে, সিঙ্গাপুরে থাকেন, তাদের মাধ্যমে আমরা বহুবার যোগাযোগ করার চেষ্টা করেছি। সেটা তাদের নিয়মে নেই। কিন্তু বাড়ি ভাই, নিয়ম তো না, এসবগুলো তো কোনো হোলি বুক নয়। এসবগুলো পরিবর্তনশীল। যে উনি উনার কাছে যখন আমরা বা পৃথিবী প্রমাণ করতে পারবে যে উনি এই বাংলাদেশে যে হত্যা চলছে, যে অ্যাট্রোসিটি হচ্ছে, যে হিউম্যান রাইটস অ্যাবিউজ হচ্ছে, প্রেস ফ্রিডমের উপর সবচেয়ে বড় কাজ করছে ইউরোপিয়ান সাংবাদিকেরা। এবং ইতিমধ্যে জানা হয়ে গেছে যে বাংলাদেশে কোনো প্রেস ফ্রিডম নেই, যেটা বিবিসির প্রতিবেদনে আমরা সবচেয়ে বড় করে প্রমাণ পাই। কারণ বিবিসিকে হুঙ্কার দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে এই শব্দ ব্যবহার করা যাবে না। যেখানে বাংলাদেশের ইউনুস গভর্নমেন্ট বিবিসিকে বলতে পারে এই শব্দ ব্যবহার করা যাবে না, তখন আর প্রমাণ লাগে না যে বাংলাদেশে কোনো প্রেস ফ্রিডম নেই। দস্তগীর, আপনাদের স্টেট ডিপার্টমেন্টে যারা ব্রিফিং এ যেতেন, তাদের একজন কূটনৈতিক দায়িত্ব পেয়ে আমেরিকায় গিয়েছেন আমরা জানি।
তার পোস্টিংটা কোথায় হবে আমেরিকায়, তাকে আমাদেরকে বলবেন? আমি যদি অস্বীকার করি আমি জানি না, এটা সত্য হবে না, কিন্তু আমি প্রথমেই বলে রাখি আমি এ বিষয়ে তেমন কোনো কথা বলতে চাই না। কিন্তু বাড়ি ভাই, আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমি শুনেছি যিনি আমার সাথে, যেটা ম্যাথিউ মিলার সবসময় বলতেন, তোমরা কলিগ, তোমরা এক দেশের মানুষ, তোমরা কলিগ। তিনি আমি যতটুকু পেপার পত্রিকায় জানতে পারলাম, তাকে বাংলাদেশের দূত হিসাবে আমেরিকার পার্শ্ববর্তী দেশ মেক্সিকোতে উনি অ্যাপয়েন্টেড, এবং কিছুদিন আগে সামাজিক মাধ্যমে উনি যখন মেক্সিকোতে যোগদান করেন সেটাও প্রকাশিত হয়েছে, ওনার দ্বারাই প্রকাশিত, এবং সেটা থেকে আমি জানি উনি মেক্সিকোতে আছেন, ততটুকুই। অর্থাৎ তিনি আমেরিকাতে পোস্টেড না, মার্কিন যুক্তরাষ্ট্রে নয়। আমেরিকা বলতে আমরা নর্থ আমেরিকা একটা শব্দ বলি এখানে। নর্থ আমেরিকাকে লোকে কানাডা, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোকে আমরা নর্থ আমেরিকা বলি। অতএব নর্থ আমেরিকা, আমেরিকা হিসাবে নর্থ আমেরিকায়, কিন্তু আমেরিকা বলতে পৃথিবী যেটা বুঝি সেই আমেরিকায় নয়। এইভাবে সহজভাবে বললাম যে মার্কিন যুক্তরাষ্ট্রে নয়। মার্কিন নানা তহবিল, নানা ফান্ডিং বা বাংলাদেশে নানাভাবে হয়, এটা নতুন কিছু না, কিন্তু বাংলাদেশে খুব আলোচিত একটা বিষয় এখন। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনে একটা ফান্ডিং এসেছিল বাংলাদেশে, এটা নানা জনের মধ্যে বিলি হয়েছে। এই বিষয়টা আপনি আমেরিকায় বসে কিভাবে জানেন বা শুনছেন? এটা অনেক আগে থেকেই আমরা যারা স্টেট ডিপার্টমেন্টে, আমি স্পেশালি স্টেট ডিপার্টমেন্টের কথা এই জন্য বলি যে স্টেট ডিপার্টমেন্টেই হলো আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো স্থানীয় সংবাদ কর্মীরা আর নেই বললে এটা হবে যে আন্তর্জাতিক স্থানীয় কোনো বিষয় নিয়ে প্রশ্ন করা হয় না, এবং স্থানীয় বিষয় নিয়ে উত্তরও দেওয়া হয় না। তবে আমরা সেখান থেকে জানি যে ইউএসএআইডি এবং অন্যান্য অনেক সংগঠন, যেসবগুলো সব নামে আপনিও চিনেন, এই সংগঠনগুলো পৃথিবীর বিভিন্ন দেশের গণতান্ত্রিক পন্থা, গণতন্ত্র উত্তরণ, গণতন্ত্রকে শক্তিশালী করা, এই সকল প্রজেক্টে তারা বহু টাকা, তারা বহু টাকা তারা ব্যয় করে। আবারও বলছি, গণতন্ত্র উত্তরণের নামে বিভিন্ন ফান্ডিং, বিভিন্ন কিছু তারা বিভিন্ন সংস্থার মাধ্যমে করেন। এমনকি পত্রিকাতে তারা ইনভেস্ট করে, যেসবগুলো আমাদের, এটা অনেকটা ওপেন বলতে পারেন, ওপেন সিক্রেট। আরেকটা বিষয় আপনারা জানেন, মালয়েশিয়ায় যখন ভালো করছিল তখন এই ওপেন সোসাইটি ফান্ড, জর্জ সরোসের এরা মালয়েশিয়া নিয়ে একটা চক্র তৈরি করে এবং মালয়েশিয়াতে অর্থনৈতিক ধস নামে, সেই ইতিহাস আমাদের জানা। অতএব সেইভাবে বাংলাদেশের সর্বশেষ ট্রাম্প নিজে নিজ বক্তৃতায় 3 দিন আগে যে বললেন 29 মিলিয়ন ডলার বাংলাদেশে দুইজনকে দেওয়া হয়েছে, তাদের দুইজনের নামই অফ দ্য রেকর্ডে আমরা জানি, কি বাংলাদেশের পত্রিকায় তাদের নাম চলে এসেছে। যেহেতু এটা অফ দ্য রেকর্ড, আমাকে স্টেট ডিপার্টমেন্ট থেকে এখনো উত্তর দেওয়া হয়নি, কনফার্ম করা হয়নি যে এরা আর কারা। কারণ এটা যদি আমেরিকান সিক্রেট ডকুমেন্ট হয়ে থাকে, ন্যাশনাল সিক্রেট, তাহলে সেটা তারা প্রকাশ করবে না, তখন আমাদের বলা ঠিক হবে না। তবে অর্থায়নের কথা যেহেতু আমেরিকান প্রেসিডেন্ট স্বীকার করেছেন, সেখানে একদমই এটা এখন বলা যায় প্রমাণিত যে বাংলাদেশের গত 5 জুলাই এবং অগস্ট মাসে যা ঘটেছে বা এখনো পর্যন্ত যা ঘটেছে, সেটা বাইডেন প্রশাসনের মাধ্যমে একটা বিরাট ফান্ডিং বাংলাদেশে হয়েছে, এবং সেটা আমরা আগে থেকেই জানি। ব্র্যাক ইউনিভার্সিটি সহ অনেকেই এই ফান্ডিং এর সাথে যুক্ত ছিলেন, কিন্তু ট্রাম্প যে 29 মিলিয়নের কথা বলেছেন, সেটা দুইজন ব্যক্তির কথা উনি মেনশন করেছেন, সেই নাম না বললেও সেটা হয়তো বা অচিরেই জানানো যাবে। অতএব আপনার কথার সত্যতা আছে বলে আমি মনে করি। আমেরিকা সারা পৃথিবীতে যেখানে যা করে, বিলিয়ন 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 ডলারের প্রজেক্টে তারা যায়। 29 মিলিয়ন তো খুব বড় বিষয়টা না তার কাছে, কিন্তু 29 মিলিয়নটা এত বড়ভাবে প্রচারণায় কেন এসেছে মনে হয় আপনার? এটা খুবই সুন্দর প্রশ্ন, উত্তর খুব সংক্ষিপ্ত। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, তিনি যদি 1 মিলিয়নের কথাও মেনশন করেন, সেটা বড় করে আসবে। কারণটা হলো, ডোনাল্ড ট্রাম্প বলছেন আমেরিকা ফার্স্ট। আমেরিকার ট্যাক্সের টাকা দিয়ে পৃথিবীতে কোথায় অযথা খরচ করা হয়েছে, যেখানে
আমেরিকার এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো রিটার্ন নেই। যেহেতু কোনো দৃশ্যমান রিটার্ন নেই, তাহলে উনি বলছেন যে এটা অহেতুক খরচ, এই খরচ উনি কমাবেন ভবিষ্যতে, যেসবগুলো উনি করছেন। এমনকি জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে, যে জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশে গিয়ে একটি রিপোর্ট করলেন, সেখান থেকে কিন্তু সবচেয়ে বড় ফান্ড দাতা আমরা আমেরিকা তাকে সরিয়ে নিয়ে গেল। অতএব আমেরিকা যেখানে ফান্ডিং করবেন সেখান থেকে তারা নিশ্চয়ই কেন ফান্ড করবেন? 1 টাকা দিলে ওইটা রিটার্ন চাই। এটা পৃথিবীতে কেউ অনর্থকই বিনা কারণেই কেউ কাউকে ফান্ড দেয় না। যেটা ইউক্রেনে আমরা দেখছি, আমেরিকান প্রেসিডেন্ট বলছেন ইউক্রেনে তারা এই পরিমাণ বিনিয়োগ করেছেন, তারা ওইখান থেকে রিটার্ন চান, ইউক্রেনের খনিজ সম্পদের শেয়ার অথবা চুক্তি চান তারা। বাংলাদেশে কি এমন কিছু ঘটতে পারে? আমি একটু পিছনে ফিরে যাই এই ঘটনা নিয়ে। যদিও এটা ডিপ্লোম্যাটিক ভাবে এইভাবে আমরা যারা ডিপ্লোমেসি সম্বন্ধে কথাবার্তা বলেন আমাদের সাংবাদিকরা বা তারা সংবাদ করেন, তাদের কাছে আমি কথা বলে জেনেছি যে বাংলাদেশের গত প্রশাসনের যিনি প্রধান ব্যক্তি ছিলেন, তিনি প্রায়ই এই কথাটা বলতেন যে আমাকে বলা হয়েছে ক্ষমতায় আমার ইচ্ছামতো থাকা যাবে, এই যদি তাদের সুযোগ দেওয়া হয়, সেই যদি সুযোগ দেওয়া হয়। এমনকি সাদা মানুষের কথা বলা হয়েছে। এমনকি বলা হয়েছে আটলান্টিক পাড়ি দিতে হবে না, আমরা পূর্ব দিকে গেলেই হবে। তার অর্থ হলো যত আকারে ইঙ্গিতে এই কথাগুলো বলা হোক না কেন, যখন একটি দেশের প্রধান ব্যক্তির মুখ থেকে এসবগুলো শুনলাম, আর বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকান প্রেসিডেন্টই বলছে যে সেখানে টাকা দেওয়া হয়েছে, তো অবশ্যই নিশ্চয়ই যিনি আগে বলছিলেন সেই কথাগুলোর এখন আমরা বিশ্বাস বা সত্যতা এর দ্বারা প্রমাণিত হয়। হ্যাঁ, আপনি দেখুন ইন্দো প্যাসিফিক জোন নিয়ে আমেরিকা খুবই উদ্বিগ্ন, এই প্রশাসনও উদ্বিগ্ন, এবং এই প্রশাসন আমি বলবো আগের প্রশাসনের চেয়ে আরো শার্প, অন্যভাবে তারা ব্যবসায়িকভাবে অনেক শার্প। এখন যেই অবস্থাটা, যে টাকাটা বাংলাদেশে খরচ করে 29 মিলিয়ন, এটা এটা ড্রপ অফ ওয়াটার, এটা বড় কিছু না আমেরিকার ফান্ডিং এ। কিন্তু আমরা যে কথাটা এখনো কেউ বলছেন, এটা হয়তো বা কখন নিশ্চয়ই চলে আসবে, যে বাংলাদেশের এই মেটিকুলাসলি ডিজাইন প্ল্যানের টোটাল বাজেট 2 বিলিয়ন খরচ হয়েছে, এবং সেটা আমেরিকা থেকেই হয়তো বা খরচ হয়েছে বলে ধারণা করা হয়। আমি এটার সত্যতা এখনো জানি না, কনফার্ম না, আমি কনফার্ম করছি না, আমার শোনা কথা বললাম। অতএব তার রিটার্ন সে যদি ডোনাল্ড ট্রাম্প চেয়ে বসে, তাহলে বাংলাদেশের যে কোনো সরকার এটাকে করতে পারবে না। তবে এখানে একটা বিষয় কাজ করে, সেটা হলো যে 2016 সনে যখন প্রথমবার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন, তখন বিল ক্লিন্টন বা ক্লিন্টন ফ্যামিলির বন্ধু ডক্টর ইউনুস প্যারিসের এক ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে উনি এই নির্বাচনের রেজাল্টের দিন বা এর পরের দিন, ভিডিওটা আমার সঙ্গে রয়ে গেছে, উনি বলেছিলেন যে আমেরিকাতে একটি রাহুগ্রাস হয়েছে বা একটি অন্ধকার সময় আসবে। সেটা আমি এখানে মেনশন করলাম এই কারণে যে আমেরিকার এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট, সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ব্যক্তিগতভাবে এই বিষয়গুলোকে খুবই আমলে নেন, এবং আমার মনে দৃঢ় বিশ্বাস যে ইতিমধ্যে অনেকগুলো কাজই ঘটেছে যেটা ডোনাল্ড ট্রাম্প এবং মোদির মিটিং এর সময় আমি ফিজিক্যালি উপস্থিত ছিলাম, সেখান থেকেও আমি অনেকবারই এই বিষয়টা জনসম্মুখে তথা আমি সাংবাদিকদের বা রিপোর্ট আকারে দিয়েছি যে সেখানে বাংলাদেশ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণভাবেই ভারতের উপর ছেড়ে দিয়েছেন, তথা উক্ত অঞ্চলে যাতে কোনো ক্রমেই কোনো উগ্রবাদের তো সৃষ্টি না হতে পারে, তার জন্য ডোনাল্ড ট্রাম্প ভারতের সাথে কাজ করবে। এখন ভারতকে আমাদের বর্তমান সরকারের প্রধান, উনি ক্ষমতা গ্রহণের আগের দিন 7ই অগস্ট বলে ভারতীয় গণমাধ্যমে উনি ইন্টারভিউ বলেন যে 7 সিস্টার, ওয়েস্ট বেঙ্গল এবং এমনকি বার্মাতে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করা হবে। এটা জাতিসংঘের 51তম আর্টিকেল অনুসারে
আগ্রাসন আগ্রাসন হয় দুই প্রকারের। এক প্রকারের আগ্রাসন হলো যে সরাসরি অ্যাটাক, আরেকটা হলো মৌখিক অ্যাটাক কোন রাষ্ট্রের প্রধান নির্বাহী দ্বারা, এবং সেটা উনি ঘটিয়েছেন। ৩রা ডিসেম্বর ১৯৭১ সনে পশ্চিম ফ্রন্টে যখন পাকিস্তান ভারতকে আক্রমণ করে, তখনই শ্রীমতী ইন্দিরা গান্ধী বিশ্ব দরবারে উপস্থিত হয়ে বলেন যে আমি আক্রান্ত, আমি এগ্রেসর নই, আই হ্যাভ রাইট টু প্রটেক্ট। সো ঢাকাকে আক্রমণ করা হয় এবং ১৬ই ডিসেম্বর স্বাধীনতা লাভ করা হয়, বিজয় অর্জন করা হয়। স্বাধীনতা মানে বিজয়ের কথা বলছি। ঠিক একই কারণে এই ডক্টর ইউনূসের অপরিণামদর্শী যে উচ্চারণ, যে ইন্ডিয়ান টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, এটা কিন্তু ইতিমধ্যে আন্তর্জাতিক আইনে আগ্রাসন, এবং তারা এই রাইটটা যে কোনো সময় যদি অ্যাপ্লাই করে প্রোটেকশন, নিজকে প্রোটেক্ট করতে, তাহলে আমেরিকা, আমি বলছি যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান, কেউ এর বিরোধিতা করার ক্ষমতা রাখে না, কারণ ইতিমধ্যে আমি আক্রান্ত। সো আই হ্যাভ রাইট টু প্রোটেক্ট। সেই প্রেস মিটে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ প্রসঙ্গ মোদির কাছে ছেড়ে দিয়েছেন। এরপরে আমরা দেখলাম ভারতীয় সেনাপ্রধান বক্তব্য রাখছেন এবং বলছেন বাংলাদেশে পাকিস্তানি গোয়েন্দা বাহিনীর অনুপ্রবেশ ঘটেছে, যেটা ভারতের জন্য নিরাপত্তা সমস্যা তৈরি হতে পারে, এবং ভারত সেভাবে কাজ করছে। আপনি একজন কূটনৈতিক সংবাদদাতা হিসেবে এই দুটোর যোগসূত্র কিভাবে দেখেন? অবশ্যই খুব ধন্যবাদ। আমার কাছে সংগ্রহীত ডকুমেন্ট রয়েছে, পিকচার রয়েছে, ভিডিও রয়েছে। গত মাসগুলোতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিলিটারি বলে, যে প্যারাসুট দিয়ে যে মিলিটারি নিচে নেমে, সেটা এদেরকে কি বলে আমি এই শব্দগুলো জানি না। আমাদের সিলেটে এই ট্রেনিংটা দেওয়া হচ্ছিল পাকিস্তানি সৈন্যবাহিনী দ্বারা বাংলাদেশের প্রায় ১০০ সৈন্যের উপরে, এবং সেখানে ফিজিক্যালি যে উপস্থিত ছিল তার মাধ্যমে আমার কাছে ভিডিও এবং পিকচার রয়েছে, এবং সংবাদে রয়েছে। শুধু ইয়াতে নয়, সিলেটে সেটা হয়নি, সেটা চট্টগ্রামের হচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় হচ্ছে। এবং এই বিষয়গুলো আপনি জানেন যে ভারত এখন বিশ্বের একটি খুবই আমি পরাশক্তি বলছি না, আমি বলছি খুবই শক্তিশালী রাষ্ট্র। তাদের গোয়েন্দারা এসব কিছু জানবে না, এটা তো হতে পারে না। অবশ্যই তারা জানে, এবং এটা আমি নয়, আমেরিকান গোয়েন্দা সহ কূটনৈতিকদের মাঝে এ সকল বিষয়ে বিস্তারিত আলাপ হচ্ছে, এবং পাকিস্তানি সংবাদ মাধ্যমের কর্মীরা যাদের সাথে আমার বন্ধুত্ব রয়েছে, তাদের মাধ্যমে আমি বহু ডকুমেন্ট আমার কাছে আছে, ছবি সহ, যে বাংলাদেশের ভিতরে পাকিস্তানি সৈন্যদের আনাগোনা প্রমাণ করে। তবে সময় নিয়ে আমাদের এটা দেখতে হবে যে এটা কতটুকু সত্য। তবে এখনো অবিশ্বাস করার কোনো কারণ নেই। আমার কাছে অন্ততপক্ষে সিলেট থেকে যে এই বিষয়গুলো আমার কাছে আছে, এসবগুলো ফার্স্ট হ্যান্ড, এটা কোনো এজেন্ট দ্বারা নয়, একেবারেই ফার্স্ট হ্যান্ড। অতএব আমি অস্বীকার করতে পারছি না আপনি যে প্যারাসুট বাহিনীর তথ্যটা দিলেন, ঠিক আমাদের মনে পড়ে যে গাজায় যে ঘটনাটা ঘটেছিল, ইসরায়েল থেকে হামাসের লোকজন ভেতরে ঢুকে একটা কনসার্টে কিন্তু এভাবে আক্রমণ করেছিল। আর সিলেট বেল্টের যে তথ্যটা দিলেন, খুবই উদ্বিগ্ন হওয়ার কথা বাংলাদেশে, খুবই উদ্বিগ্ন হওয়ার বিষয়। এটা কি বাংলাদেশে কোনো ধরনের ভারতীয় সামরিক হস্তক্ষেপের প্রেক্ষাপট তৈরি করতে পারে? আমি অপরিণামদর্শী একটা শব্দ ব্যবহার করি কিছুক্ষণ পূর্বে। আমার মনে হয় ওই অপরিণামদর্শিতা বোধহয় টেন্ডেন্সিটা হলো ভারতকে কোনো যুদ্ধে লিপ্ত করতে পারাটাই বোধহয় তাদের উদ্দেশ্য। কারণ এখনকার যুদ্ধ কিন্তু যুদ্ধে জয়লাভ করার কোনো বিষয় নয় এখানে। বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ এটা অসম যুদ্ধ হবে। কারণ বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ দীর্ঘ, যেমন আপনি একটু আগে উদাহরণ দিলেন, সেই উদাহরণটা আবার আমি বলি, সেটা হলো ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ। ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ কেউ জিতবে না। আবার এমন পরিস্থিতি ইচ্ছা করলে রাশিয়া সেটাকে মাটিতে ধূলিসাৎ করে দিতে পারে, কিন্তু সেটা করবে না অনেকগুলো কারণে। একটা হলো সাধারণত ওই ধরনের যুদ্ধ পৃথিবী এখন আর চায় না, কখনোই ঘটবে না, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঘটেছিল। আরেকটা বিষয় হলো
ঐতিহাসিক ভাবে এবং নৃতাত্ত্বিক ভাবেও রাশিয়ানরা আসলেই ইউক্রেন থেকে এটাকে বলাই হয় কি কিভস্কি রুশ। আমি যেহেতু চেকোস্লোভাকিয়ায় ছিলাম, আমি এই শব্দগুলো জানি। মানে কিয়েভ হলো তারা কিভ বলে, কিয়েভ থেকে উৎপত্তি রুশ। অতএব সেটাও একটা কারণ যে এদেরকে একেবারেই এই মাটির মানে যেই ধরনের এগ্রেশন আমরা মনে করেছিলাম যুদ্ধের শুরুতে হবে, সেই ধরনের এগ্রেশনে যাচ্ছে না। পশ্চিমা শক্তি যদি কোনো সাপ্লাই না দেয় তাহলে ও যুদ্ধে তারা বেশি দিন টিকবে না। সে কিন্তু এই যুদ্ধ আসলে জয় লাভ করার যুদ্ধ নয়। ঠিক একইভাবে একই উদাহরণ আমাদের দেশের জন্য খুবই খুবই বিপজ্জনক একটি বিষয় যে ভারতের ভেতরে বাংলাদেশের ভেতর থেকে যদি আক্রমণ করা হয়, যেটার জন্য মব কালচার একটা গড়ে তোলা হলো এবং স্বাধীনভাবে একটা এমন একটা প্যারা মিলিটারির মতন বাংলাদেশে মনে হচ্ছে যে তারা আক্রমণ করবে, কিন্তু ডক্টর ইউনূস বলবে যে আমি তো কিছু জানি না। যেমন উনি বলেন যে বাংলাদেশে কোনো কিছু হচ্ছে না, হান্ট হচ্ছে, কি যে ডেভিল হান্ট হচ্ছে। হান্ট হয় কিভাবে? মানুষ কিভাবে ডেভিল হয়? হান্ট তো একটা শব্দ, যে মানুষকে হান্ট করা যায় না। তো অতএব এই সকল বিষয় খুবই উদ্বেগজনক এবং ভারতকে এই ট্র্যাপে ফালানোর বিষয়ও হতে পারে। তবে বাড়ি ভাই, আমি একটা সংশয়ের কথা বলি। সংশয়টা হলো আমাদের ৭১ সনও নয় এখন, আর আমাদের একজন শেখ মুজিব বঙ্গবন্ধু নেই যিনি, এবং শ্রীমতী ইন্দিরা গান্ধীও নেই যিনি একজন ইন্দিরা গান্ধীকে বলতে পারেন যে আপনার সৈন্যবাহিনী ফিরিয়ে নেন। কারণ পৃথিবীর ইতিহাসে খুব কম সংখ্যক দেশেই দেখাই যায় না বটে। জার্মানি থেকে এখনো আমেরিকান সৈন্য ফিরে আসেনি, সেটা বহু বছর হয়ে গেল, শতাব্দীর কাছাকাছি। জাপান থেকে যায়নি, বহু দেশ থেকে যায়নি, মিডল ইস্টে স্থায়ীভাবে বসে আছেন। অতএব এই যে অপরিণামদর্শী শব্দটা যদি তারা অন্য কোনো দেশের হয়ে ভারতের সাথে আমাদের দেশের এই ধরনের একটি যুদ্ধ ক্ষেত্র প্রস্তুতির কথা চিন্তা করে থাকেন এবং ভারতীয় সৈন্য যদি আমাদের দেশে ঢুকে, তাহাদেরকে ফিরিয়ে নেওয়ার মতন আমাদের কিন্তু নেতৃত্ব নেই। অতএব এটাই ছিল আমাদের শব্দটা ব্যবহার করার কারণ, অপরিণামদর্শী। আশা করি বাংলাদেশের প্রশাসন এই বিষয়টা খুবই মনোযোগ দিয়ে তারা কাজ করবেন, যাতে আমি দেখতে পাচ্ছি উপরে মুখে যত কথাই বলুক না কেন, ভিতরে ভারতকে তারা এমনকি গত সরকারের চেয়ে বেশি সুবিধা দিতে আগ্রহ প্রকাশ করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বাংলাদেশের উপর দিয়ে তাদের যে ট্রানজিট পাওয়ার কথা সেটা সম্পূর্ণ উন্মুক্ত ইতিমধ্যে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ক্লিনটন পরিবারের সম্পর্ক আমরা জানি। বাইডেন প্রশাসনের সাথে চমৎকার সম্পর্ক ছিল তার, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি বলেছেন আবার যে ট্রাম্পকে উস্কে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে কিছু করার অপচেষ্টাটা ব্যর্থ হয়েছে। আপনি কিভাবে দেখেন বিষয়টা? ছেলে মানুষই আবারও বলবো, আমি সেটা শুনি অনেকটা নিজকেই প্রশ্ন করি যে একজন দেশের কর্তা ব্যক্তি হিসাবে এটা উনার বলা ঠিক হলো কিনা। এখানে কোনো ক্রমেই কেউ আমার জানা মতে, আমার জানার বাইরে অনেক কাজ হতে পারে, যে ট্রাম্প প্রশাসনের সাথে ইউনূস প্রশাসনের বিরুদ্ধে কাজ করার জন্য যেটা উনি বলছেন যে সেখানে পাত্তা পেল না, এসবগুলো ওনার কথাটার বাংলা করলে আমরা যেটা প্রচলিত ইয়া থেকে বলতে পারি যে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না। ওনাকে নিয়ে আলাপ হলো কি হলো না এটা বিষয় না, বিষয়টা হলো বাংলাদেশ নিয়ে আলাপ হয়েছে। বিষয়টা হলো বাংলাদেশ এই অঞ্চলের জন্য এই মুহূর্তে এমন একটি স্থান যেখানে বাংলাদেশের গত 15 বছরে আমেরিকার সহযোগিতায় বাংলাদেশে সন্ত্রাসবাদ প্রায় নির্মূল ছিল এবং বাংলাদেশে যারা সন্ত্রাসবাদের সাথে যুক্ত তাদের প্রায় সকল নেতাদেরকে বা সকল সন্ত্রাসীদেরকে জেলে রাখা হয়েছিল। সেটা আপনারা জানেন, জুলাই মাসে নরসিংদীর জেল থেকে যারা নরসিংদীর জেল ছিল তার জেল ভেঙে তাদেরকে বের করে নিয়ে যাওয়া হয়। ডক্টর ইউনূস ক্ষমতায় অধিগ্রহণ করার পর থেকে আজ পর্যন্ত সবাইকে মুক্ত করে দেওয়া হয়। এই বিষয়গুলো নিয়ে সরাসরি আমাদের সামনে ডক্টর আমি বলছি মোদি এবং ট্রাম্প, তারা দুজন
সরাসরি লাইভে বলেছেন, লাইভে যেটা ইউটিউবে রয়ে গেছে, যে ভারতীয় উপমহাদেশ তথা ইন্দো প্যাসিফিক জোন এই অঞ্চলগুলোতে যাতে উগ্রবাদ এবং ইসলামী টেরোরিজম কোনো ক্রমেই আবার মাথাচাড়া না দিয়ে উঠতে পারে, তার জন্য তারা একত্রে কাজ করবে। এবং ডক্টর ইউনূস আমি কলা খাই না বিষয়টা হলো, উনি তো এই উগ্রবাদের উপর ভর করে উনার প্রতিহিংসা চরিতার্থ করছেন। আমি সাংবাদিক হিসেবে শব্দগুলো বলছি কারণ অনেকদিন পর্যন্ত আমরা অপেক্ষা করেছিলাম যে ডক্টর ইউনূস যেহেতু শান্তিতে নোবেল প্রাইজ পাওয়া, অতএব গত সরকারের যারা বিতর্কিত ব্যক্তিত্ব, যাদের মাধ্যমে বা বলা হচ্ছে তারা হাজার হাজার কোটি টাকা মেরে দিয়েছেন, এই করেছেন, তাদের বিরুদ্ধে কেস হবে, তাদেরকে জাস্টিস দেওয়া হবে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বা বাংলাদেশ অন্যান্য দল, বিএনপি বা যে কোনো দল হিসাবে তো একটা দল হতে পারে না, অভিযুক্ত হতে পারে না। আওয়ামী লীগ করলেই তাদেরকে এখন আক্রমণ করা হচ্ছে, জেলে নেওয়া হচ্ছে। সেই বিষয়টা আসলেই উনি এরকম করছেন বলেই ভাবছেন যে ট্রাম্প প্রশাসন, মোদি প্রশাসন দুইজন মিলে যে কথাগুলো বলছেন, আমার ভয়ের কোনো কারণ নেই। উনি নিজকে আশ্বাস দিচ্ছেন যে আমার ভয়ের কোনো কারণ নেই। কিন্তু আসলেই ডক্টর ইউনূসকে এটা বুঝতে হবে যে এটা ডক্টর ইউনূস নিয়ে এখানে কোনো আলাপ নয়। আলাপটা হলো বাংলাদেশ, ভারত এবং উপমহাদেশ। সেখানের শান্তি বজায় থাকলে বজায় রাখার জন্য আমেরিকার যেমন ইন্টারেস্ট, ভারতের তো ইন্টারেস্ট আমাদের চেয়ে অনেক বেশি। দস্তগীর ভাই, বাংলাদেশে রাজনৈতিক স্থিতির জন্য খুবই দরকার হচ্ছে সব দলকে মিলে নিয়ে একটা ইলেকশন, এবং বাংলাদেশ যারা বিনিয়োগ করে তার বিনিয়োগের নিশ্চয়তার জন্য তারা সবাই চায় সব দলকে নিয়ে একটি নির্বাচন হবে। বাংলাদেশে আমরা যতটা দেখছি, এক প্রধান দল আওয়ামী লীগকে বাইরে রেখে বা নিষিদ্ধ করে বা নিবন্ধন বাতিল করে নির্বাচনে বাইরে রাখার কাজ শুরু হয়েছে। এটার প্রতিক্রিয়া কি দাঁড়াতে পারে? সাংবাদিক হিসেবে আপনি কি মনে করেন সেটা? এটা সুস্পষ্টভাবে ট্রাম্প প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এবং আপনারা জানেন জয়শঙ্কর ইতিমধ্যে বহুদিন আমেরিকাতে থেকে গেলেন। আমেরিকার নতুন প্রশাসন ক্ষমতা গ্রহণের আগেও ছিলেন, ক্ষমতা গ্রহণের পরেও ছিলেন, এবং আপনি এটাও জানেন যে ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের ঠিক 24 ঘন্টার মাঝে তাদের নতুন পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্করের সাথে মিটিং করেন। সেই মিটিং এ এই সকল বিষয় নিয়েই আলাপ হয়েছে, বাংলাদেশের স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য। এবং জয়শঙ্কর গত সপ্তাহেও আমার মনে হয়, যদি ভুল না করে থাকি, মিডল ইস্টে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সাথে যে মিটিং করেছেন, সেখান থেকে আমাদের কাছে যে সংবাদ রয়েছে তাতে করে সুস্পষ্টভাবে বলা হয়েছে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন তারা চায়। ইনক্লুসিভ যদি নির্বাচনের দিকে তারা যায় ডক্টর ইউনূস, তার অর্থ হলো যে বাংলাদেশের সাথে ভারত অনির্বাচিত সরকারের সাথে কোনো দ্বিপাক্ষিক আলোচনায় বসতে বা কোনো কাজ করতে নারাজ। এটা একদমই আমি বলবো সুস্পষ্টভাবে বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া আন্তর্জাতিক পরিমণ্ডল থেকেও বলা হয়েছে যে ইনক্লুসিভ নির্বাচন যদি না হয় তাহলে সেটা গ্রহণ করার যোগ্য হবে না। জাতিসংঘের যে রিপোর্ট, জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে রিপোর্ট, সেখান থেকেও সুস্পষ্টভাবে বলা হয়েছে যে ইনক্লুসিভ সকল দলের অংশগ্রহণ, স্পেশালি আওয়ামী লীগের কথা বলা হয়েছে। আমি বলবো জাতিসংঘের মানবাধিকার কমিশনে যেটা পূর্ণ প্রকাশ কেন করা হচ্ছে না সেটা আমরা নোট পাঠিয়েছি যে আমাদেরকে পূর্ণটা দেওয়া হোক, দেখি জাতিসংঘ থেকে পাওয়া যায় কিনা বা বাংলাদেশের সরকার থেকে পাওয়া যায় কিনা। অতএব বাংলাদেশে হয় নির্বাচন হবে, যেই নির্বাচনে সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণ, আমি আবারও বলি স্পেশালি আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া সেটা হবে না, পশ্চিমা বিশ্বে তেমন গ্রহণযোগ্য হবে না। আরেকটি কথা এখানে আসলেই স্মরণ করিয়ে দেওয়া উচিত সবাইকে বা জানানোর জন্য, যে বাংলাদেশে এই মুহূর্তে যে পরিস্থিতি নতুন দিন দিন তৈরি করা হয়, সেখানে একটি বিষয় আমার খুব সংশয় ছিল, এবং সেটা আমি সেদিন 32 নম্বর ভাঙ্গা হচ্ছে এই লাইভটা দেখবো না একটু পরেই
শেখ হাসিনা বক্তৃতা করবেন ছাত্রলীগের উদ্দেশ্যে, সেটা শুনবো। আমি দ্বিধায় পড়েছিলাম। তারপর চিন্তা করলাম, আচ্ছা আমি আম শেখ হাসিনার বক্তৃতাটি শুনি। আমার দ্বিধাটা ছিল যে তিনি যদি বলেন যে এই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতার আঁতুড়ঘর ৩২ নম্বরকে ভাঙ্গা হচ্ছে। আপনারা বের হয়ে আসুন, আপনারা প্রতিহত করুন। এটা আপনাদের ইতিহাস, আপনাদের ইতিহাস, আপনারা নিজে যার যা কিছু আছে নিয়ে বের হন। তাহলে একটি রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। কারণ কিছু, কিছু মানুষ এটা এই আদেশের জন্য অপেক্ষা করে আছে। এটা আপনিও বুঝেন, আমিও জানি এবং তারা বিরোধীরাও জানে। এবং এই ট্র্যাপটা তৈরি করা হয়েছিল যাতে করে সেই দিনই বলা যায় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। কিন্তু আশ্চর্যান্বিত হলাম, তিনি তার বক্তৃতায় বলছিলেন যে এখন ৩২ নাম্বারকে ভাঙ্গা হচ্ছে, এটা একটি দালান মাত্র এবং এই দালান ভেঙে ফেলে ইতিহাস ভেঙে দেওয়া যায় না। এটা বাংলাদেশের ইতিহাসের জায়গা। এই ঐতিহাসিক জায়গাটাকে যে মাটিতে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশের জনগণের কাছে আমি এর বিচার দিলাম, আপনারা এই বিচার করবেন। এতে করে তাদের যে পরাজয় ঘটল, এই পরাজয়ের ফলশ্রুতিতেই হলো যে এই ডেভিল হান্ট করে মানুষকে হান্ট করা হচ্ছে। এটা খুবই অশ্লীল, খুবই অসভ্য একটা শব্দ। মানুষকে আপনি হান্ট করে, হান্ট তো গুলি করা, আহত করা, ধরা, যে কোনো উপায়ে হান্টিং শিকারে যাচ্ছি। মানুষের শিকার পৃথিবীতে, এমনকি গাজাতে যে অ্যাট্রোসিটি, সেটা তো স্বীকার করার কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে আমরা শত্রুদেরকে নিধন করছি। তো বাংলাদেশের রাজনৈতিক প্রতিপক্ষ তো রাজনৈতিক শত্রু, সেখানে নিধন, শিকার, এই শব্দগুলো আসা ঠিক হয়নি। এবং অবশ্যই এই ইনক্লুসিভ নির্বাচন ছাড়া ওনার উপায়ও নেই। তাহলে যেহেতু উনি অনির্বাচিত সরকার এবং বাংলাদেশের সংবিধানে এমন কোন সরকারের নেই, উনি মার্শাল ল জারি করেও আসেননি, সংবিধান সমুন্নত রেখেই এই সংবিধানের কে সমুন্নত রেখে শপথ করে এসেছেন। অতএব সবচেয়ে আমি বলবো সবচেয়ে বিপদগ্রস্ত ব্যক্তি বা সংস্থা বা বিষয়টি হলো ডক্টর ইউনূস। অতএব ডক্টর ইউনূস যে সরকারই ভবিষ্যতে আসবে তার হাত ধরেই তাকে এই সমস্ত কিছুর জন্য তাকে দিতে হবে, যেটাকে বলে ইমিউনিটি দিতে হবে অথবা গ্রহণ করে নিতে হবে তার সমস্ত কাজগুলো। সেটা করতে হলে ওনাকে ইনক্লুসিভ নির্বাচন ছাড়া এবং যে ধরনের অন্যায় অবিচার এখন এই মুহূর্তে চলছে সেসবগুলো দ্রুত বন্ধ না করলে ওনার বিপদই হবে সবচেয়ে বেশি। এটা শুধু আমার কথা নয়, এটা আন্তর্জাতিক মিডিয়া এখন বারবার বলছে। আন্তর্জাতিক মিডিয়া যে বাংলাদেশে যে একটা অ্যালার্জি আছে, যে ইন্ডিয়ান মিডিয়া, নট অনলি ইন্ডিয়ান মিডিয়া, আপনারা মার্কিন এবং এমনকি যুক্তরাজ্যের বড় প্রথম সারির সংবাদপত্রে এসবগুলো নিয়ে সমালোচনা হচ্ছে। আগে বাংলাদেশের রাজনীতিতে লন্ডন একটা খুব গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। লন্ডন ষড়যন্ত্র খুব আলোচিত একটা বিষয় ছিল। এখন বাংলাদেশের রাজনীতিতে নিউ ইয়র্ক, ওয়াশিংটন, এই শহরগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং সর্বশেষ আন্দোলনের সময় প্রতিদিন এমন একটা, অনেকে ভয় দেখাতেন বা ভয় করতেন এখনই মার্কিন কোন নিষেধাজ্ঞা আসে কিনা বাংলাদেশের উপরে। বাংলাদেশ জাতিসংঘ বাহিনীতে খুব গুরুত্বপূর্ণ অবস্থান, এটা খুব সেন্সিটিভ বিষয় বাংলাদেশের জন্য। এখন অপারেশন ডেভিল হান্ট, যেটা আপনি বললেন, মানুষকে শিকারে পরিণত করা হয়েছে। এমনকি মানবাধিকার লঙ্ঘনের মতো একটা ঘটনা ঘটছে। অলরেডি ৫,০০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বিনা মামলায়। এই বিষয়ে কি ধরনের কোনো প্রতিক্রিয়া হতে পারে মার্কিন তরফে? বারি ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কারণ আমি আমার কথা অনেক লম্বা হয়ে যাবে বলে আমি এই নাম্বারগুলো বা এই কথাটা নিজেই উত্থাপন করিনি। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে এই শব্দগুলো নিয়েও পশ্চিমা বিশ্বে আলোচনা হচ্ছে। কারণ একটা উদাহরণ দেব, কিন্তু কোনো ক্রমেই এটা যাতে খুব সহজ ভাবে বলছি বলেই মনে করা না হয়। বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের যখন শুরু হয়, আমি শুরু হয় ওই অর্থে বলছি যে অতর্কিতে বিনা নোটিশে ২৫শে মার্চ রাত্রে যে আক্রমণ করা হয় পাকিস্তানি সৈন্যরা ঢাকা সহ বিভিন্ন জায়গায়, সেটাকে তারা নাম দিয়েছিলেন অপারেশন সার্চ লাইট। আমার যদি
অপারেশন সার্চলাইট তারাও কিন্তু এই ধরনের কোনো শব্দ ব্যবহার করে নাই। আমরা যদি এই ইতিহাসগুলো দেখি শুধু বাংলাদেশ না বিভিন্ন জায়গায় এই ধরনের মিলিটারি অপারেশন, তাহলে সেখানে এরকম ওয়াইল্ড অথবা যেসবগুলো অসভ্য এই ধরনের কোনো শব্দ তারা আরো হয়তোবা কঠিন মার্শাল শব্দ ব্যবহার করছে। মার্শাল শব্দগুলোর অন্য মিনিং আছে কিন্তু এই শব্দগুলোর খুবই ক্রুয়েল। সেই সাথে যেটা এখন বললেন মানবাধিকারের প্রশ্নে ইতিমধ্যেই কথাগুলো শুধু জাতিসংঘে নয়, জাতিসংঘ মানবাধিকার কমিশন, আমাদের এখানে স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস। আরেকটা কথা, পৃথিবীর কেন্দ্রবিন্দু এখন কিন্তু আমি বলছি রাজনৈতিক এবং রাজনৈতিক ইনফ্লুয়েন্সের কেন্দ্রবিন্দু হলো ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসির সাথে যার জন্য ট্রাম্প প্রশাসন ইউরোপিয়ান ইউনিয়নকে দেখাচ্ছে তাদের অ্যালায়েন্স, যেটাকে নেটোকে দেখাচ্ছে, সব জায়গায় বলছে শুধু আমরা টাকা দেবো কেন, তোমরা সহযোগী হতে হবে। অতএব ওয়াশিংটন ডিসি যে আরেকটা বিষয় বাংলাদেশ নিয়ে, এটা আমি আসলে বারবার ভুলে যাচ্ছিলাম বলার জন্য, বাংলাদেশ নিয়ে ওয়াশিংটন ডিসির কোনো মাথা ব্যথা নেই ধরে নেন। কারণ গত 2 বছর ধরে বাংলাদেশের সংবাদ ওয়াশিংটন ডিসিতে প্রতিদিন বলা হচ্ছে। বিষয়টা হলো যে ওয়াশিংটন ডিসি বাংলাদেশ নিয়ে খুব মাতামাতি করছে, বিষয়টা ওই ধরেন নেন। বিষয়টা ঠিক উল্টো, যে এখানে একজন বা বহুজনকে নিয়োগ করা হয়েছিল ওই মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে, যে বাংলাদেশের প্রত্যেকটা বিষয় নিয়ে প্রতিদিন প্রশ্ন করতে হবে। এবং সেই প্রশ্নগুলো বাংলাদেশের আমি লক্ষ্য করলাম যে প্রায় সমস্ত পত্রিকা নির্দ্বিধায় বিনা বাধায় প্রকাশিত হচ্ছে যে আমেরিকা আজকে বলছে বাংলাদেশের বিরুদ্ধে এই করবে। এমনকি আমি কখনোই এটা করব না, ভবিষ্যতে যদি করি আপনি আমাকে, আমার যে যিনি ম্যাথিউ মিলার বললেন যে আপনার কলিগ, আমার সেই ওর ম্যাথিউ মিলারের বলা কলিগ বাংলাদেশের বিরুদ্ধে যাতে নিষেধাজ্ঞা জারি করা হয় তার জন্য সে বহুবার বহুবার বলেছে, আবেদন করেছে যে আপনারা কবে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে করবেন, কবে আপনারা বাংলাদেশের অমুকের বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কবে আপনারা নিষেধাজ্ঞা দিবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা র্যাবের বিরুদ্ধে এটা করেছেন। আমি সুস্পষ্টভাবে মনে আছে যে তখন বারবার এই কথাগুলো বলা হয়েছিল এবং এই কথাগুলো বাংলাদেশের সমস্ত পত্রিকা, আপনি যদি বলেন যে আমি জানি কিভাবে, আমি প্রতিনিয়ত লক্ষ্য করতাম যে একই সভায় আমি প্রশ্ন করলাম, উনি প্রশ্ন করলেন, উনি বিচার দিলেন বাংলাদেশের বিরুদ্ধে, আর আমি বাংলাদেশ সম্বন্ধে আমেরিকার কিভাবে আরো বাংলাদেশের যাতে গণতন্ত্রকে আরো শক্তিশালী করা যায়, বাংলাদেশের গণতন্ত্রের মান, মানবাধিকারের মান উন্নয়ন করা যায়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন করা যায়, এই সকলগুলো নিয়ে বাংলাদেশ সরকারের সাথে আর কিভাবে আমেরিকা আরো কাজ করবে সে সকল কোনো সংবাদ তারা পরে প্রকাশ করেনি। এবং সেটা কোনো বাধাও কেউ সরকার পক্ষ থেকে কোনো বাধাও দেওয়া হলো না, যে বলা হচ্ছে যে আর্মির বিরুদ্ধে ওয়াশিংটন কি বলেছে আর্মি সম্বন্ধে, ভিতরে দেখা গেল লেখা যে ওয়াশিংটন যে কোনো সময় আর্মির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে পারে। এবং আলটিমেটলি যেটা ঘটলো সেটাও আমি এই কথাই বলে রাখি, আমি একটু লম্বা হয়ে গেল তারপরে বলি, যে যেদিন বাংলাদেশের সম্বন্ধে বললেন ম্যাথিউ মিলার যে বাংলাদেশের জন্য নতুন ভিসা ব্যবস্থা চালু করা হলো, যে বাংলাদেশে যারা এই গণতন্ত্রের পরিপন্থী কাজ করবেন আগামী নির্বাচনের সময় বা এখন সময়ে, তাদের ব্যক্তি হোক প্রতিষ্ঠান হোক, তাদের বিরুদ্ধে ভিসা বাতিল বা ভিসা রেস্ট্রিকশন বহু কিছুর কথা বলা হলো। এখন আপনাকে যেটা অনলাইনে ভিডিওতে এখনো আমি পাবো, আপনি পাবেন, কিন্তু ওইটা কোনো সংবাদে কেউ বলেনি। আমি নিজেও সময় সংবাদকে পাঠিয়েছিলাম, তারাও এটা সংবাদ করেনি। সেটা হলো উনি যখন ম্যাথিউ মিলার কথাটা শেষ করলেন, সেখানে সিনিয়র সাংবাদিক আরেকজন এপির সিনিয়র সাংবাদিক, ওনার নামও ম্যাথিউ, উনি সবসময় শুরু করেন প্রশ্ন সিনিয়র হিসেবে, উনি সরাসরি হেসে দিয়ে বললেন তুমি যে কথাটা বলছো এই কথাটা সত্য নয়। আপনি মানে তুমি বলছি ইউ এর বাংলা হিসাবে বললাম যে আপনি যে কথাটা বলছেন কথাটা সত্য নয়, আপনি নতুন কোনো ভিসা আপনি ডিক্লেয়ার করতে পারেন না। এই ভিসার কথা যেটা আপনি বলছেন, এই মুহূর্তে আমি সেই ভিসার নাম্বারটা ভুলে গেলাম, কেন জানি আমার মনে ছিল একটু আগেও। এই ভিসা নাম্বারটা আমেরিকার অনেক প্রাচীন ভিসা, কারণ আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি প্রশ্নে আপনারা সবসময়ই
সকল ব্যক্তি যে ভিসার জন্য আবেদন করে তাদের সকলকে এই ভিসায় আপনারা চেক করেন সে আসতে পারবে কি পারবে না। অতএব আপনি নতুন করে যে কথাটা বললেন এটা মিথ্যা কথা বলছেন। এটা আপনি একটা একটা ইনফ্লুয়েন্স করার জন্য জাস্ট ঘোষণা করলেন। তখন ম্যাথিউ মিলার উত্তর দিয়েছিল, হ্যাঁ আমরা সেটাই করছি, আমরা জানিয়ে দিচ্ছি। তখন বললো তাহলে বলছেন কেন নতুন করে বাংলাদেশের জন্য? এটা পৃথিবীর সকল দেশের জন্য সব সময়ের জন্য প্রযোজ্য। এই যে বিষয়গুলো সেখান থেকে দেখা যাচ্ছিলই সুস্পষ্টভাবে যে এখানে কোনো একটা দুইটা পক্ষ একত্রিত হয়তো বা কাজ করছে একে অপরের ঢাল হিসাবে। আমি অনেকটাই এরকম মনে করছি, এটা আমার ধারণা। আমরা শেষ করব দস্তগীর ভাই, তার আগে আপনি একটু বলেন আমেরিকা থেকে বাংলাদেশটাকে কিভাবে আগামী দিনগুলো বাংলাদেশ আপনি কিভাবে দেখছেন? আপনি খুবই হতাশার মূলক উত্তর হবে। উত্তর হবে এই কারণে হতাশামূলক, আমরা যখন দেশ ত্যাগ করি বহু আগে স্টুডেন্ট হিসেবে, তখন বাংলাদেশ আমার কাছে এখন মনে হয় অনেক প্রগতিশীল ছিল। আমি দেশ যখন ত্যাগ করি তখন এরশাদের আমল। আমরা তখন এরশাদ বিরোধী মিছিলে যুক্ত ছিলাম। আমরা ভয় পাচ্ছিলাম যে দেশ ত্যাগের সময় বা পড়তে যাব যে এরশাদ যদি তাদের লিস্টেড আমাদের নাম থাকে হয়তো বা যেতে দেবেন, এইরকম বহু কিছু। কিন্তু সেই দেশ আজকে এটা আমরা হয়তো বা স্বপ্নেও কখনো ভাবিনি। আমাদের কিভাবে বলবো সেটাও আসলে কষ্ট পাচ্ছি এই অর্থে যে বাংলাদেশই পৃথিবীর একমাত্র দেশ যেখানে স্বাধীনতার বিপক্ষের মানুষেরা ক্ষমতা দখল করতেও পারে এবং স্বাধীনতার ইতিহাসকে ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কাজ করতে পারে। একটি বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, সেই বাড়িটি ৩২ নম্বর না হোক, একটা বাড়ি ভেঙে দিবে, ঘোষণা করে ভেঙে দিবে, সেখানে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা দেওয়া হলো না। আরেকটি বলে বহু বাড়ি, কিন্তু একটি বাড়ির উদাহরণ দিচ্ছি, তারা সেখানে ছাত্ররা গিয়ে সেই বাড়ি লুটপাট আগুন দেবে, বাড়ির মালিক বাধা দিবে, কিন্তু সেটা দেওয়া যাবে না। সেই বাড়ির মালিক কেন বাধা দিল? এই জন্যে ডেভিল হান্ট হবে এবং তারাই ডেভিল, যারা বাড়ির মালিক তারা কেন এই লুটপাটে বাধা দিল। এই বাংলাদেশ আমরা আসলে চাইনি। অতএব বাংলাদেশের মানুষেরা যদি নিজেরা সজাগ না হয়, নিজেরা জেগে না ওঠে, আরে আপনার সম্পত্তি আক্রমণ করলে যে তাদেরকে প্রতিহত আমাদের নিজেদেরই করতে হবে। কোনো থার্ড পার্টির উপর নির্ভর করে কেউ আমাদেরকে এসে মুক্ত করে দিবে, আমাদেরকে স্বাধীনতা এনে দেবে, আবার আমাদের সেই আগের অবস্থানে ফিরিয়ে নেবে, এটা আসলেই দুঃস্বপ্নে পরিণত হবে। অতএব সবাইকেই তার নিজের অধিকারকে সমুন্নত রাখার জন্য নিজেই প্রতিহত করতে হবে এবং সাথে সাথে নিজের নিরাপত্তা নিজেকেই নিতে হবে, যেহেতু নিরাপত্তাহীন মনে সম্পূর্ণ বাংলাদেশ এই মুহূর্তে। আর আশা করি বর্তমান সরকার যেভাবেই ক্ষমতাসীন হয়ে থাকুন না কেন, তারা যদি বাংলাদেশের ভালো করার, যে এটা কেউ এখন বিশ্বাস করে না, কিন্তু তারপরেও তারা যদি অন্ততপক্ষে এটা বিশ্বাস করে যে তারাও বাংলাদেশী এবং বাংলাদেশের স্বাধীনতার তারা বিশ্বাস না করলেও এই বাংলাদেশ আর কখনোই অন্য কোনো অংশের পরাধীন হবে না এবং সেটা হতে দেওয়াই হবে। বাংলাদেশের এখনো হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছে, তারা হয়তো বা বুঝতে পারছে না যে তারা বিভিন্নভাবে চেষ্টা করে দেখেছে, জাতীয় সঙ্গীতের কথা বলে তারা দেখেছে, তারা ম্যাপ বলছি আমি, পতাকার কথা বলে দেখেছে বাংলাদেশের মানুষ, এবং জয় বাংলার কথাও তারা বলে দেখেছে। অতএব এটা খুব সহজ হবে না তাদের, কিন্তু দেশটাকে এইভাবে পিছিয়ে দেওয়ার জন্য খুবই দুঃখ হয়। বাংলাদেশ আবারও সমৃদ্ধির পথে যাবে এবং আমরা সম্প্রীতির একটি উদার আদর্শ হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকব, সেটাই আমার ইচ্ছে। কিন্তু এর জন্য অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে আমি খুবই দুঃখ পাই এবং কষ্ট পাই বাংলাদেশের সংবাদে, এবং বাংলাদেশে যারা একটি ওপেন, আমি এই শব্দটা খুবই ঘৃণা ভরে তারপরে উদাহরণ দিচ্ছি, বাংলাদেশের কিছু কিছু মানুষ স্বর্গ সুখে আছে, যারা এই মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতায় আসছে, তারা তাদের আখের গুছাচ্ছেন, কিন্তু বাংলাদেশের শত শত মানুষ
তাদের তৈরি করা, তাদের নিজেদের তৈরি করা শব্দ আয়নাঘর, বাংলাদেশের আমাদের সংবাদকর্মীরা, আমাদের সামাজিক কর্মীরা, আমাদের রাজনৈতিক কর্মীরা, তারা নিজেরাই নিজেদের একটি আয়নাঘর তৈরি করে ফেলেছেন, যেখান থেকে এই ইউনূস সরকার তাদেরকে বের হতে দিচ্ছেন না। তারা অনিরাপদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ ভাই। সত্যি আমরা এই বাংলাদেশ চাইনি, আবার আমরা সবকিছুর পরে প্রত্যাশা করি আমাদের বাংলাদেশ তার নিজের পথে, মুক্তিযুদ্ধের স্বপ্নের পথে ফিরে আসবে। অনেক সময় নিলাম দস্তগীর ভাই, আগামীতে আমরা আবার বসবো। আপনি ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ।